বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের সাধারণ নাগরিকদের ভালোবাসা আছে, সেই ভালোবাসার জায়গাটা ধরে রাখবেন আশা করি। আজকের রাজনৈতিক প্রতিক্রিয়ার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। রাজনীতির মাঠে একটা কথা এখন খুব চলছে যে বিএনপির আসলে হলো কি, অথচ গত 5ই আগস্ট 2024 সালের যে পট পরিবর্তন, ছাত্র জনতার যে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী একটি ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে লেভারেজ পেয়েছিল কিন্তু বিএনপি। অথচ হঠাৎ বিএনপির হলো কি, যে বিএনপি সমস্ত অভ্যুত্থান বা সমস্ত আন্দোলনের যে মোটিভ বা এখানের যে মানুষের যে চাহিদা, যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সে অন্য একটি রাজনৈতিক ইচ্ছা পূরণের চেষ্টা করছে, অথবা সে এই পুরো আকাঙ্ক্ষার সাথে কেনই বা লাইন আপ হতে পারছে না। এই জিনিসটা নিয়ে কিন্তু যারা হচ্ছে নতুন প্রজন্ম, বলতে পারেন জেনারেশন জি কিংবা এই জেনারেশন জি এর আগের যে প্রজন্ম, যারা রাজনীতিকে নতুনভাবে দেখতে চাচ্ছে, যারা চাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে পুরো কালচারটা, সেই কালচারটা নতুনভাবে লেখা হোক, নতুনভাবেই গড়া হোক, তাদের কাছে কিন্তু এটা খুবই আশ্চর্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেহেতু গত 16 বছরের এই ফ্যাসিস্ট রাজনীতিতে বা এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে দলগুলো হয়েছে, তার মধ্যে একটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বা যাকে আমরা বিএনপি নামে চিনি। তো সবারই আশা ছিল যে বিএনপি যেহেতু একটি পুরনো রাজনৈতিক দল, প্লাস স্বাধীন বাংলাদেশে জন্ম হওয়া একটি রাজনৈতিক দল, এবং তার মধ্যে একটি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবণতা রয়েছে, ডানপন্থী প্রবণতা রয়েছে। তো এই জাতীয়তাবাদী এবং ডানপন্থী প্রবণতা থাকার কারণে এই দলটার কাছে সবার আশা ছিল যে এই দলটা হয়তো বা বুঝতে পারবে যে বর্তমানে সময়ের যে প্রজন্ম বা বর্তমান সময়ের মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা আসলে কি। এবং তারা যেহেতু গত 16 বছরে খুব ভালোভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, কিন্তু ছাত্র জনতার এই আন্দোলনের ফসল তাদের ঘরে গিয়েছে, স্বাভাবিকভাবে তাদের একটি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল। কিন্তু আমরা সমগ্র রাজনৈতিক পরিবেশ থেকে দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে এই কৃতজ্ঞতা বোধটা যেরকম নাই, ঠিক একইভাবে বিএনপি পুরোই পুরনো ধাঁচের কথা, অর্থাৎ আমরা গত 16 বছরে যেই ধরনের কথাবার্তা শুনেছি, সেই ধরনের কথাবার্তাই তারা বলার চেষ্টা করে। তাহলে আসলে বিএনপির আসলে মূল ভয়ের জায়গাটা কোথায়, অথবা কেনই বা বিএনপি তার মৌলিক চরিত্র থেকে এইভাবে পরিবর্তিত হয়ে গেল, এই ব্যাপারটা আমাদের খুঁজে দেখা দরকার। দেখেন, আমি এখানে আগে পুরনো কিছু কথা বলিনি। 2014 সালের নির্বাচনের সময় বিএনপি খুব শক্তভাবে একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটা ঠিক আছে। তারপরে সেই 2015 সালে লাগাতার অবরোধের পরে বিএনপিকে এমনভাবে ভঙ্গ করে দেওয়া হয় যে বিএনপি এর পরবর্তীতে কোনো সময় আর কোনো রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে পারেনি। এমনকি দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন তার বাসা থেকে উৎখাত করা হয়, যখন তাকে মাত্র 2 কোটি টাকার ভুয়া দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়, তখনও কিন্তু বিএনপি কোনো বড় আন্দোলন গড়ে তুলতে পারেনি। এরপরে তারা 2018 সালে অনেকটা আতাত করি সরকারের সাথে একটি নির্বাচন করে। সেই নির্বাচনে তাদের 6 জন প্রার্থী সংসদ আসন পায়। তার মধ্যে একজন প্রার্থী আবার সেই রাতের ভোটের সংসদ সদস্য হয়েও তিনি আবার একটি সরকারি প্লট বাগিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে কিন্তু 2018 সালে তারা যদিও পদত্যাগ করেন সংসদ থেকে, কিন্তু তারা কিন্তু সেই সরকারের বিরুদ্ধে কোনো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি। এরপর বিএনপি চেষ্টা করেছিল 2022 সালের দিকে। আমরা তখন আশা করেছিলাম যে বিএনপি হয়তো এবার 2023-এর নির্বাচনের আগে একটি শক্তিশালী অবস্থান নিতে পারবে, এবং তারা দেশব্যাপী সেরকমভাবে আন্দোলন শুরু করার পরেও অজ্ঞাত কারণে বা অদৃশ্য কারণে তারা কিন্তু নির্বাচনের আগে দিয়ে এসে কোনো শক্তিশালী আন্দোলন করতে পারেনি, এবং শেখ হাসিনা কিন্তু একটি দামি নির্বাচন হলেও একটি নির্বাচন করে ফেলে। 23 জানুয়ারির যে 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পরেও কিন্তু বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারেনি। এখন তারা বলবে যে আমাদের নেতাকর্মীরা জেলে ছিল, আমাদের নেতাকর্মীদের উপর হয়রানি করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে। তাহলে এটা আমরা মেনে নিতে হচ্ছে যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল, বা বিএনপির যে পলিটিক্যাল স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না। এর ফলে বিএনপির ডাকা কোনো অসহযোগ আন্দোলন, কোনো হরতাল, কোনো অবরোধে সাধারণ মানুষ অংশ নিচ্ছিল না। এটা কিন্তু বিএনপিকে তার পুরনো ইতিহাস ঘেটে বের করা উচিত। এরপরে জুলাই মাসে যখন ছাত্রদের আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনেও কিন্তু শুরুর দিকে মানুষ ওইভাবে অংশ নেয়নি, কিন্তু এর পরবর্তীতে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং এই আন্দোলনটা ধীরে ধীরে একটি গণ আন্দোলনে পরিণত হলো, এবং সবার লক্ষ্য যখন হলো যে ফ্যাসিস্টের পতন, তখন কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, বুকে রক্ত দিয়েছে, এবং ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। তাহলে বুঝতে হবে যে মানুষের আকাঙ্ক্ষার সাথে কিন্তু বিএনপির যে আগের আন্দোলনগুলো অ্যালাইন ছিল না, আর এই কারণেই কিন্তু বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ অংশ নেয়নি।
এর কারণ কি? এর একটা কারণ হতে পারে মানুষ চায় না যে আমি একটা দলকে সরিয়ে পুরনো ধাঁচের একই টাইপের আরেকটি দলকে আমার বুকের রক্ত দিয়ে ক্ষমতায় আনবো। আমার কি প্রয়োজন যে আমি আমার বুকের রক্ত দিয়ে আওয়ামী লীগ সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবো? 5 বছর পরে ঠিকই আবার সেই বিএনপি অন্যায় অবিচার করে ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, আবার আন্দোলন করে আওয়ামী লীগ হয়তো তাকে নামাবে। এই চক্রের মধ্যে সাধারণ মানুষের জীবন, জানমালের ক্ষয়ক্ষতি করার কি প্রয়োজনীয়তা আছে? কিন্তু ছাত্রদেরা যখন আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন যখন জন আন্দোলনের রূপ নেয়, তখন কেন ভাই মানুষ সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো? সেই আন্দোলনে তো কোনো কথা ছিল না যে আন্দোলনের মাধ্যমে নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হবে বা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। কিন্তু মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, এবং মানুষ মনে করেছিল যে ফ্যাসিস্টের পরিবর্তন হলে হয়তোবা বাকি দলগুলো আর সেই ফ্যাসিজমের দিকে যাবে না বা মানুষের সেই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করবে। ফলে মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে ফ্যাসিস্টের পতন, সেই লক্ষ্যটা একীভূত হয়ে যাওয়ায় মানুষ রাস্তায় নামে। এবং মানুষের আশা ছিল যে এইবার অন্তত আমরা ভালো একটা দেশ পাবো, এইবার আমাদের দুর্নীতিরা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, হত্যা রাহাজানি বন্ধ হবে। এই আন্দোলনের ফসল কিন্তু সরাসরি বিএনপির ঘরে উঠে যাওয়ারই কথা, কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটার বলার কারণ কি, বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে খুব শক্তিশালী না হলেও আওয়ামী বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী যে জনশক্তি, সেই জনশক্তির রাজনৈতিক শক্তির জায়গাটাই ছিল বিএনপি। ফলে বিএনপি কিন্তু বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। সাংগঠনিকভাবে না হলেও গণমানুষের কাছে বিএনপি একটি পছন্দের দল এবং জনপ্রিয় দল, যেহেতু সমস্ত আওয়ামী বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী জনশক্তির একমাত্র বিকল্প ছিল বিএনপি। ফলে কি হতো, 5ই আগস্টের আন্দোলনের পরে পুরো জিনিসটাকে বিএনপি চাইলে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে। প্রথমত তারা একটা জাতীয় সরকার করতে পারতো, কিন্তু সেই জাতীয় সরকারে তারা ভয় পেয়েছে যে এই সরকার হয়তো দীর্ঘমেয়াদী হয়ে যাবে, দীর্ঘমেয়াদী হয়ে গেলে হয়তো আমরা আর ক্ষমতায় আসতে পারবো না। এই ভয়টা না পেয়ে তারা যদি একটা জাতীয় সরকার তখন তৈরি করতো, জাতীয় সরকারকে তারা লিড দিত, তাহলে কিন্তু বিএনপি আগামী নির্বাচনে মানুষের আস্থা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তারা ক্ষমতায় আসতে পারে। এবং বিএনপির একটা সুযোগ ছিল, তার মধ্যে একটা পরিবর্তন করার একটা সুযোগ ছিল। তার যত দুর্নীতিবাজ নেতা ছিল বা যাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল, সেই নেতাদেরকে বাদ দিয়ে তারা কিন্তু কিছু নতুন নেতৃত্ব গড়ে উঠাতে পারত এবং তারা কিছু নতুন পরিবর্তনের কথা বলতে পারতো যে তারা দেশে কি কি পরিবর্তন চায়। হঠাৎ করেই বিএনপির মধ্যে কিছু ভূত চেপে বসে। বিএনপি এখন লাগাতার বর্তমান সরকারের সমালোচনা করছে। সমালোচনা করতেই পারে, কারণ সমালোচনা করার মতো অনেক কাজই এই সরকার করেছে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন বিএনপি থেকে সংস্কার বিরোধী কথা বলে। তাহলে কি বিএনপি আবারও সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেখানে তারা প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ ক্ষমতা থাকবে, যেখানে তারা প্রশাসনকে ব্যবহার করে লুটপাট করতে পারবে, প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে? তারা কি সেই বন্দোবস্তে আবার চাচ্ছে? তারা কোনো সংস্কারের পক্ষেই সরকারকে জোরালো সাপোর্ট দিচ্ছে না। তারা মুখে যে যখন তারা ডক্টর ইউনূসের সাথে বসতেছে তখন তারা সুন্দর কথা বলে আসতেছে, বাইরে বেরোয় তাদের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা যখন কোনো রাজনৈতিক দলের সমাবেশে যায় ঐক্যের কথা বলে, আসে বিকালবেলায় তারা অনৈক্যের কথা বলে। বিএনপিকে প্রথম যে পরিবর্তনটা করতে হবে, তার যে ইস্যু ভিত্তিক রাজনীতি চেঞ্জ করতে হবে। তার মধ্যে কি ভয় কাজ করতেছে? তার মধ্যে ভয় কাজ করতেছে যে জামাতে ইসলাম তারা হয়তো বা এইবার ক্ষমতায় একটা অংশীদার হয়ে যেতে পারে, যেহেতু এই পুরো আন্দোলনের পিছনে শিবিরের একটা বড় অংশগ্রহণ ছিল, জামাত ইসলামের দলের লোকজনের একটা বড় অংশগ্রহণ ছিল। তারা ভয় পাচ্ছে যে হয়তো কোনোভাবে কোনো মেকানিজমের মাধ্যমে জামাত ইসলামকে ক্ষমতায় আনা হবে। তাদের এই ভয়, অর্থাৎ তারা যে একটা ইস্যু তৈরি করলো যে জামাতকে ঠেকাও, এই ইস্যু তৈরি না করে তারা যদি প্রবলেম সলভিং যে পলিটিক্যাল আইডিয়া, যে রাষ্ট্রের কী কী সমস্যা আছে, সেই সমস্যাকে আমরা কিভাবে দূর করব, সেই আইডিয়াগুলো নিয়ে যদি মানুষের সামনে এখন আসতো, এবং তারা যদি তাদের হাতে যেত এখন পুরো প্রশাসনকে ব্যবহার করে পুরো দেশের সমস্যার একটা অংশ দূর করার মতো সক্ষমতা ছিল, তখন কিন্তু তারা সেটা মানুষের সামনে প্রুভ করতে পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, প্রত্যেকটা এলাকার রাস্তায় এখন যানজট হচ্ছে। কিসের কারণে? অবৈধ অটোরিকশা, অব্যবস্থাপনার কারণে। যেহেতু ট্রাফিক কন্ট্রোল ওইভাবে হচ্ছে না, বা আগে যেইভাবে ট্রাফিক কন্ট্রোল হতো সেভাবে ট্রাফিক কন্ট্রোল করার সুযোগ পাচ্ছে না, পুলিশ প্রশাসন ঠিক মতো কাজ করতেছে না। ফলে বিএনপির নেতারা কিন্তু দলগতভাবে বিভিন্ন জায়গায় এই কাজটা তারা খুব সুন্দর করে আঞ্জাম দিতে পারত। তারা কি করতে পারতো, যে বর্তমানে সন্ত্রাস বা রাহাজানি বেড়েছে, সেই সন্ত্রাস বা রাহাজানি প্রতিরোধে তারা পাড়ায় পাড়ায় কিছু কমিটি গঠন করে তারা কিন্তু সেই সন্ত্রাস রাহাজানিকে আটকাতে পারত। তারা যে আওয়ামী লীগের দোসর, যারা গত 16 বছর মানুষের উপর নির্যাতন করেছে, যারা
গত জুলাই আগস্টে গণহত্যা করেছে, যারা গুম খুনের সাথে যুক্ত, তাদেরকে তারা গ্রেফতারে পুলিশকে সাহায্য করতে পারে। এগুলো বলতেছি কারণ হচ্ছে বর্তমানে যেহেতু প্রশাসনটা কোনো রাজনৈতিক দলের না, একমাত্র রাজনৈতিক সাপোর্টটা বিএনপি পক্ষে দেওয়াটা সম্ভব ছিল, যেহেতু তাদের একদম তৃণমূল, একদম গ্রাম ওয়ার্ড পর্যায়ে হচ্ছে তাদের সংগঠন বিস্তৃত। ফলে তারা হচ্ছে খাদ্যদ্রব্যর যে দাম নিয়ন্ত্রণ বলেন, যানজট নিয়ন্ত্রণ বলেন, কিংবা হচ্ছে সন্ত্রাস দমনের যে সুযোগটা তাদের হাতে আছে, সেই সুযোগটা তারা কাজে লাগিয়ে মানুষের সামনে প্রুভ করতে পারতো যে তারা রাজনৈতিক দল হিসেবে পরিবর্তিত হয়েছে। ফলে তাদেরকে কিন্তু এই ইস্যুভিত্তিক ভয়গুলো পাওয়ার দরকার ছিল না। রাজনৈতিক খেলাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত ছিল, কিন্তু তারা এখন কি টেনে আনছেন? সেই পুরনো আলাপ, 71, 72-এর সংবিধান। এই আলাপ আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মিলেনিয়াম প্রজন্ম বলেন, জেনারেশন জি বলেন, আর শুনতে চায় না। গত 16 বছর এগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়েছে। দয়া করে আপনারা এইসব আলাপ বাদ দেন। 55 বছর আগে কে কি করছে তার ভিত্তিতে এসে আপনি এই যুগে মানুষের মধ্যে ডিভাইডেশন করবেন, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন, এইটা আমরা মেনে নিব না। আমরা আওয়ামী লীগের এই বয়ানকে প্রত্যাখ্যান করছি, আপনার বয়ানকে প্রত্যাখ্যান করছি। আপনি হয় পরিবর্তিত হয়ে আসবেন, এখনো সুযোগ আছে, এখনো বিএনপিকে প্রমাণ করার সুযোগ আছে যে তারা জিয়াউর রহমানের আদর্শের উপরে এখনো তারা প্রতিষ্ঠিত। আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি কারণ তিনি বাংলাদেশের মধ্যে সর্বদলীয় ভিন্ন মতের প্রচার প্রসার করেছিলেন। যদিও তিনি একজন সামরিক বাহিনীর থেকে আসার লোক ছিলেন, কিন্তু তিনি কিন্তু বহু মতের জন্ম দিয়েছেন এবং তার নিজের রাজনৈতিক দলে তিনি বহু পথ থেকে আসা লোকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। ফলে আশা করব যে বিএনপি তার প্রতিষ্ঠাকালীন অর্থাৎ জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শে ফিরে যাবে এবং তার মধ্যে যে একটি ডানপন্থী এবং জাতীয়তাবাদী চেতনা ছিল, সেই চেতনাকে লালন করবে। যদি সেই জাতীয়তাবাদী আদর্শকে ধারণ না করেন, তাহলে আপনার অবস্থা কিন্তু আওয়ামী লীগের বাইরে হবে না। আপনি কেন সুযোগ পাওয়ার পরেও হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে দিচ্ছেন না? এখানে বিএনপি একটা মস্ত বড় ভুল করবে, যেই ভুলটা শেখ মুজিব করেছিল। 71-এর পরে তিনি কোনো বিরোধী দল করতে দেয়নি, ফলে কি হয়েছে, তার নিজের দলই নিজের দলকে ধ্বংস করেছে। একইভাবে বিএনপি যদি এখন আরেকটি নতুন রাজনৈতিক শক্তি উত্থানকে বাধা দেয়, তাহলে কিন্তু আগামী 5 বছর পরে ঠিকই আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসবে, এটা আমি বলে দিয়ে গেলাম। সুতরাং বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা পরিবর্তিত হন, বর্তমানের যে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করতে শিখুন। বর্তমানের প্রজন্ম কিন্তু বোকা প্রজন্ম না, তারা শুধু বই দেখে ওই আপনাদের বক্তৃতা শুনে তারা কিন্তু ইতিহাস পড়বে না। তাদের ইতিহাসে কিন্তু অনেক সোর্স আছে। আপনারা যদি লক্ষ্য করেন, তারা দেখবেন যে আওয়ামী লীগের কত বিধ্বংসী তারা ইতিহাসকে বিভিন্ন অনলাইন বা বিভিন্ন বই পুস্তকের মাঝখান থেকে বের করে এনেছে। আপনাদের কিন্তু খারাপ ইতিহাস মানুষের সামনে চর্চা করার সুযোগ দিবেন না, আমি বলে আশা করি। বর্তমান পরিস্থিতিকে কেনই বা বিএনপি 111-এর মতো করে চিন্তা করার চেষ্টা করছে? কারণ 111 ছিল একটি বিতর্কিত ব্যবস্থা, এবং সেই বিতর্কিত ব্যবস্থায় আপনাদের কিছু ভুলের কারণেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ পায়। আপনারা কি আবারও সেই একই কাজ করবেন? আবারও সেই একই ভুলের পা দিবেন? ফলে আপনারা কোনো একটি দেশের স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন, সেই স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে আপনারা আবার দীর্ঘস্থায়ী ক্ষমতা আসতে যাচ্ছেন। যদি আসতে চান, তাহলে আবার ভুল করবেন। ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হওয়ার আগে নিজেকে ফেরত আনেন ওখান থেকে। বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের সাধারণ নাগরিকদের ভালোবাসা আছে, সেই ভালোবাসার জায়গাটা ধরে রাখবেন আশা করি। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।